রং দেয়ালে দেয়ালে লেগেছে, আর পয়সা মুনাফাটা গেছে ওই ব্যানার্জি পরিবারের কাছে। এবং আপনি যে এই পেপার ব্লক যে পাচ্ছে, আমি বলি এই পেপার ব্লক গুলো ভাইপোর কোম্পানির পেপার ব্লক। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। দেখুন, এটা মহেশতলা বিধানসভা এলাকা, মহেশতলা পৌরসভা 26টা ওয়ার্ড নিয়ে মহেশতলা বিধানসভা এলাকা। 1993 সালে এটা পৌরসভা গঠন হয়, পঞ্চায়েত। প্রথমে বামফ্রন্ট সরকারের পৌর বোর্ড ছিল, তার পরবর্তীকালে আজকে প্রায় 17 বছর তৃণমূল পরিচালিত পৌর বোর্ড। 2009 সালে এই মহেশতলা পৌর বোর্ড পরিবর্তন হয়, কারণ 1993 থেকে 2009 মহেশতলার মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই দাঁড়িয়েছিল। 2009 সালে আজকে 2026 প্রায় 17 বছর অতিক্রান্ত হওয়ার পর মহেশতলার মানুষ সেই অবস্থাতেই পড়ে আছে। 2009 সালে যখন পৌর বোর্ড পরিবর্তন হয়, সেই পৌর বোর্ডের একজন সদস্য আমিও ছিলাম। সেদিনকে আমি মহেশতলার মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মহেশতলার মানুষের সুস্থ স্বাস্থ্য পরিষেবা পৌরসভার মধ্যে দিয়ে যাতে ন্যূনতম খরচায় তারা স্বাস্থ্য পরিষেবা পায়, সঠিক তার ব্যবস্থা করব। আমি সেই বোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম স্বাস্থ্য দপ্তরে। এখন আপনারা দেখতে পান কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। সেদিনকে কিন্তু কস্তুরী দাসের নাম বলে কিছু ছিল না। সেদিনকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম আমার নেতৃত্বে মহেশতলা পৌর বোর্ড, যেহেতু আমি স্বাস্থ্য দপ্তরের পৌর প্রধান পরিষদ ছিলাম। সেদিনকে আমরা 200 বেডের একটা হাসপাতাল নির্মাণ করার জন্য আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। 1975 সালে তৎকালীন কংগ্রেস সরকারের স্বাস্থ্যমন্ত্রী গোবিন্দচন্দ্র নস্কর এই জমিটা মহেশতলাবাসীর জন্য দিয়ে গেছিল হাসপাতাল তৈরি করার জন্য। কিন্তু 77 সালে পরিবর্তন হয়েছিল, বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল। দীর্ঘ 34 বছর মহেশতলার মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা বামফ্রন্ট চিন্তা করেনি, কিন্তু আমরা চিন্তা করেছিলাম এবং সেই চিন্তার মধ্যে দিয়ে আমরা হাসপাতালটা তৈরি করতে শুরু করেছিলাম। সেদিনকে আমরা আলোচনা করেছিলাম যে 200 বেডের হাসপাতাল পিপিপি মডেলে চলবে, কিন্তু সেই পিপিপি মডেলটা হবে 30% সিট, একদম গরিব মানুষের জন্য 300 টাকা বেড ভাড়া, স্বাস্থ্য পরিষেবা সর্বোচ্চ রেট যে থাকবে বেডের, সেই একই স্বাস্থ্য পরিষেবা পাবে 300 টাকার বেড ভাড়ার মানুষগুলো। মিডিল ক্লাস মানুষের জন্য ছিল 600 টাকার বেড ভাড়া, এবং বাদবাকি সেটাও 30% ছিল, বাদবাকি 40% যে বেড থাকবে সেই বেড যিনি পিপিপি মডেলে করবেন তার যে রেট তিনি বসাবেন, আমরা সেই রেটেই তাকে করার জন্য আমরা অনুমোদন করব। এই 40% সিট তার রেটের মধ্যে দিয়ে মহেশতলার মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পায়। কিন্তু দুঃখের বিষয়, আমি 2014 অব্দি ওই বোর্ডে ছিলাম। সেই 14 পর হাসপাতালটা কমপ্লিট হয়, 14 অব্দি কমপ্লিট হয়নি। 90% কাজ আমি করে এসেছিলাম। পরবর্তীকালে যে কাজটুকু বাকি ছিল করার পর সেই হাসপাতালটা ওপেনিং হয়। কিন্তু দুঃখের বিষয়, সেই একটা বেসরকারি সংস্থাকে হাসপাতালটা দিয়ে যে আলোচনা আমরা করেছিলাম যে গরিব মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পায়, সেই গরিব মানুষ আজকে আর স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। বেসরকারি হাতে হাসপাতালটা দিয়ে দিয়েছে, তারাই বেড ভাড়া ঠিক করে এবং আগে পয়সা জমা না দিলে ওই হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না। সবচেয়ে অবাক ব্যাপার যে তৎকালীন আমরা
পিপিপি মডেলে করার জন্য বিপি পোদ্দারের সাথে আলোচনা করেছিলাম। তিনি পৌরসভা থেকে 26 কোটি টাকা চেয়েছেন। তৎকালীন চেয়ারম্যান বলেছিল যে অনেক বেশি চেয়েছে, 26 কোটি টাকা অত খরচা হবে না। কিন্তু এই হাসপাতালটা তৈরি করতে গিয়ে পরবর্তী বোর্ড আসার পর হাসপাতালটা তৈরি করতে 80 কোটি টাকা খরচা হয়েছে। 80 কোটি টাকা খরচা হচ্ছে, এ নিয়েও আমার বলার কিছু নেই। কিন্তু পৌরসভার পয়সায় একটা হাসপাতাল তৈরি হলো। সেই হাসপাতালটার নাম হলো কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতাল, এবং সেই হাসপাতালটা পৌরসভার পয়সায় তৈরি হওয়ার পর একটা বেসরকারি সংস্থাকে ব্যবসা করার জন্য সুযোগ করে দিল পৌরসভার পয়সা। আরো শুনলে অবাক হয়ে যাবে, ওই হাসপাতালের যে ইলেকট্রিক বিল, সে পয়সা মুনাফা লুটছে একটা বেসরকারি সংস্থা। তার ইলেকট্রিক বিলটা দীর্ঘদিন ধরে মহেশতলা পৌরসভা পেমেন্ট করছে মাসে, যেখানে মহেশতলার মানুষ ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পায় না ওই হাসপাতাল থেকে পয়সা ছাড়া। এবং একটা মাতৃসদন ছিল মহেশতলা পৌরসভা, গর্ভবতী মায়েদের ওখানে বিনা পয়সায় গর্ভবতী মায়েদের চিকিৎসা হতো। সেই হাসপাতালটাও বেসরকারীকরণ করে দিয়েছে। আগে পয়সা জমা না দিলে আপনার ট্রিটমেন্ট হবে না। আপনি মরে যান, হাত ভেঙে যাক, মাথা কেটে যাক, কোনো ট্রিটমেন্ট হবে না। আপনি ছটকাবেন, যতক্ষণ না পয়সা জমা দেবেন ততক্ষণ ওই হাসপাতালে ট্রিটমেন্ট হবে। তাই মহেশতলার মানুষকে আমার প্রথম কাজ হবে যে অন্তত ন্যূনতম পয়সায় তারা যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পায় সেটা পৌঁছে দেওয়া। এবং আজকে আমি বলি যে শীত গিয়ে আজকে গরমে পড়েছে, বসন্তকাল এসে গেছে, সামনেই আবার বর্ষা আসবে। কিন্তু শীত যাওয়ার পরও আজকে গরমের মধ্যেও আপনি গিয়ে ঘুরুন মহেশতলা পৌরসভার 35টা ওয়ার্ড, মহেশতলা বিধানসভা, তার থেকে 26টা ওয়ার্ড নিয়ে মহেশতলা বিধানসভা। 35টা ওয়ার্ডে এমন কোনো রাস্তা নেই যে রাস্তায় জল জমে না। এক পশলা বৃষ্টি হলেই আপনারা নিশ্চয়ই দেখবেন, আমি প্রচারে বেরিয়ে এক হাঁটু জলের উপর দাঁড়িয়ে মানুষের যে দুঃখ দুর্দশা সে দেখে আমি অবাক হয়ে গেছি। যে এক পশলা বৃষ্টি হলে মহেশতলা পৌরসভার প্রত্যেকটা রাস্তা জলের তলায় চলে যায়। সবচেয়ে অবাক কাণ্ড যে মহেশতলার বুকের উপর দিয়ে একটা গঙ্গা বয়ে গেছে, যাকে আমরা বলি হুগলি নদী। সেই গঙ্গা বয়ে যাওয়ার পরও মহেশতলা পৌরসভার একটা সুস্থ জল নিকাশি ব্যবস্থার এখনো পর্যন্ত করে উঠতে পারেনি মহেশতলা পৌরসভা। এদিকে মহেশতলা পৌরসভার মানুষ জলের তলায় থাকে, আর চেয়ারম্যান থেকে মহেশতলা পৌর বোর্ডের যারা কাউন্সিলর, যারা ক্ষমতায় আছে, তারা রাজার মতো যাতায়াত করে। আজকে মহেশতলা পৌরসভার মানুষের এই অবস্থা। এবং আমার প্রথম প্রেফারেন্স হবে যেমন স্বাস্থ্যর সাথে সাথে মহেশতলা পৌরসভার জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান যাতে আমি তৈরি করতে পারি, বা একটা ব্যবস্থা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যাতে মানুষকে 6 মাস 8 মাস জল পেরিয়ে না যাতায়াত করতে হয়, তার ব্যবস্থা করার জন্য আমার সবচেয়ে বেশি প্রেফারেন্স থাকে। দেখতে পারেন যে রাস্তার কি হাল। ও ভোট এসছে মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু কিছু রাস্তায় ইট ফেলেছে, রাস্তা বন্ধ করে বলছে 1 মাস হয়ে গেছে কাজ হচ্ছে, 1 বছরও লেগে যেতে পারে, রাস্তা বন্ধ থাকবে, কাজ হবে। এবং গিয়ে দেখুন যে রাস্তাগুলো পড়েছে সেই রাস্তাগুলোর একটাও জল নিকাশি ব্যবস্থার সুষ্ঠু সমাধান নেই। আপনি এক পশলা বৃষ্টি হলে আমি ওই সুভাষিস বাবুকে নেবেন সাথে নিয়ে আর আমার কাছে আসবেন, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দেবো যে কোন রাস্তায় কতটা জল আছে আর রাস্তাগুলোর কি অবস্থা আছে। আমার সামনে ওনাকে জিজ্ঞাসা করেন। রং দেয়ালে দেয়ালে লেগেছে আর পয়সা মুনাফাটা গেছে ওই ব্যানার্জি পরিবারের কাছে। এবং আপনি যে এই পেপার ব্লক যে পাচ্ছে, আমি বলি এই পেপার ব্লক গুলো ভাইপোর কোম্পানির পেপার ব্লক, যার জন্য সারা রাস্তায় পিচকে তুলে দিয়ে ভাইপোর কোম্পানির পেপার ব্লক বসিয়ে বাংলার মানুষের টাকা লুট করার যে চক্রান্ত আপনারা দেখেছেন। যে তৃণমূল সরকার গঠন হওয়ার পর শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, চাকরি বিক্রি থেকে শুরু করে, রেশনের চাল বিক্রি থেকে শুরু করে, গরু পাচার, কয়লা পাচার থেকে শুরু করে
ইট বালি পাথর পাচার থেকে শুরু করে যেভাবে তোলা তুলতো, সেই তোলা কিছুটা বন্ধ হওয়ার দরুন ভাইপো নতুন করে ফাঁদ পেতেছে। পেপার ব্লকের মধ্যে দিয়ে ভাইপো মুনাফা তুলে নিয়ে যাচ্ছে ওই ব্যানার্জি পরিবার। বাংলার কোনো মানুষের উপকার হচ্ছে না। পথশ্রীর নামে যে রাস্তাগুলো হচ্ছে, ভাইপোর থেকে যদি এই পেপার ব্লক না হয়, সেই কন্ট্রাক্টর কাজ পাবে না, সেই রাস্তায় কাজ হবে না। অন্য পেপার ব্লক দিয়ে, অন্য কোম্পানির পেপার ব্লক দিয়ে রাস্তায় কাজ হবে না। আজকে পশ্চিমবাংলার মানুষকে এই জায়গায় ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রেজবি যাবেন, তাড়াতলা অব্দি যাবেন, কি অবস্থা রাস্তার কি মানুষ চলাচল করতে পারে? এটাকে নিয়ে কি বলবেন? আমি তো আবার বলছি যে এমন কোন রাস্তা নেই যে রাস্তার অবস্থা ওই ঝিঞ্জিরা বাজার থেকে আপ টু তাড়াতলা অব্দি যে পরিস্থিতি, সারা পশ্চিমবাংলার সমস্ত রাস্তার সেই পরিস্থিতি। খেলা মেলায় টাকা লাগিয়ে একটা শিল্প আজকে 15 বছরে বারবার মুখ্যমন্ত্রী শিল্পপতিদের ডেকে টাকাগুলো বাংলার মানুষের করের টাকাগুলো উড়িয়ে একটা শিল্প পশ্চিমবাংলায় আনতে পারেনি। যদি কই সরকার বলে যে একটা শিল্প এনেছে পশ্চিমবাংলায়, বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে, আমি তাহলে বলবো বাংলার মানুষকে যে আপনারা আবার ওদের আশীর্বাদ করুন। আর না হলে আমি বলবো যে বাংলার মানুষকে যে আপনারা অন্তত এই চোরেদের বিরুদ্ধে, সমস্ত ধর্মকে ভেদাভেদকে ভুলে গিয়ে, কারণ কোনো ধর্মই বলেনি যে চোরেদের সমর্থন করুন। যে কোনো ধর্মেই দেখবেন চোরেদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে সমস্ত ধর্মই কিন্তু কথা বলে। তাই সমস্ত ধর্মের মানুষদের কাছেও আমি আবেদন করব যে এই চোরেদের বিরুদ্ধে প্রতিবাদ জানান, আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে। এসআইআর, যেটা এসআইআর হলো, তাতে দেখা গেল যে বাইরে যারা ছিল, মৃত যারা ছিল, আজকে 20, 22, 25 বছর ধরে মৃত রয়েছে, তার ভোট পড়ছে। এই সব ভোট বাদ গেছে এসআইআর এ। এসআইআর এর একটা ভূমিকা কি এই বছরের ভোট বাক্সে পড়বে? নিশ্চয়ই পড়বে। আমি বলি যে আপনারা দেখেছেন প্রায় 1 কোটি ভোট বাদ গেছে এখন অব্দি, প্রায় 1 কোটি, কম বেশি 2-5 লাখ হয়তো কম বেশি হবে, প্রায় 1 কোটি ভোটার বাদ গেছে। তাহলে আপনি দেখবেন 2024-এর নির্বাচন হয়েছে, যত ভোটার ছিল তার থেকে দেখুন কত ভোট পড়েছে। দেখবেন 30 লাখ 40 লাখ ভোট কম পড়েছিল। যত ভোটার, যদি 8 কোটি ভোটার থাকে, 7.5 কোটি মানুষ ভোট দিয়েছিল, 50 লাখ কম পড়েছিল। কিন্তু আজকে প্রমাণ হয়ে যাচ্ছে আর 50 লাখ যে ভোট পড়েছিল, এই 1 কোটি বাদ যাওয়ার দরুন সেই 50 লাখটাই জল মিশিয়েছিল। তাই দেখবেন যে তৃণমূল কংগ্রেস জলের মধ্যে দিয়ে, ভোট মেশিনের জল মেশানোর মধ্যে দিয়ে 2024-এর নির্বাচনে জয়যুক্ত হয়েছিল। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে এসআইআর হওয়ার পর। আপনি আরেকটা কথা যেটা বললেন যে মমতা ব্যানার্জি কোনো চাকরি দেয়নি, কিন্তু মমতা ব্যানার্জি তো মানুষকে প্রতিদিনে 50 টাকা রোজগারের জায়গা দিয়েছে। যুবসাথী করে 1,500 টাকা রোজ 50 টাকা রোজগার করবে, সংসার চালাবে। আমি আপনাদের বলি যে একটা যুবসাথী করেছে, সেই মানুষটা 40 বছর বয়স অবধি যুবসাথী পাবে। ওনাকে জিজ্ঞেস করুন 41 বছর বয়সে উনি কি বিষ খাবে, কি কাজ করবে? তাহলে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী বলছে যে তোমার জীবন রাখা উচিত 40 বছর বয়স অবধি, তারপরে তোমার সুসাইড করা উচিত। ইনডাইরেক্টলি মমতা ব্যানার্জি কথা বাংলার মানুষকে বলছে। আর একটা মুখ্যমন্ত্রী, আমি অবাক হয়ে যাই যে একটা মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী সিংহাসনে এই পশ্চিমবাংলার বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের মতো মানুষ এই সিংহাসনে বসেছিল। আমি অবাক হয়ে যাই, একটা মুখ্যমন্ত্রী বলছে বাংলার শিক্ষিত সমাজকে যে চাকরি পাবে না, তোমরা চপ ভাজো। আমি বলি যে মুখ্যমন্ত্রীকে বলুন যে নিশ্চয়ই চাকরি পাবে না, চপ ভাজবে, কিন্তু চপটা কি করে ভাজতে হয় সেটার জন্য মুখ্যমন্ত্রী আগে নিজে চপ ভেজে মানুষগুলোকে শিখিয়ে দিক। কারণ আমরা যখন স্কুলে পড়ি, মাস্টারমশাই আমাদের পড়াটা শিখিয়ে দেয় কিভাবে করতে হয়। তা উনি আজকে বাংলার মানুষের শিক্ষক আমি মনে করি মুখ্যমন্ত্রী হিসেবে। তা উনি আগে দেখিয়ে দিক কিভাবে চপ ভাজতে হয়, তারপরে বাংলার শিক্ষিত বেকার যুবকরা চপ ভাজবে। ওনার পরিবার আগে চপ ভেজে দেখা, তারপরে বাংলার শিক্ষিত যুবকরা চপ ভাজবে। এটা বাংলার লজ্জা।